দোতলায় চড়ে কি মনে করে সিঁড়িতে ফিরে পুনরায় নাবিল শুধায়, শাড়ি পরে এমন রঙ্গ করে কোথায় যাওয়া হচ্ছে জুনি? নীরা ভাবল নাবিলের মন গলেছে। বর্ষার বৃষ্টিতে যাব, কি একটা প্রোগ্রাম আছে, বাসায় থেকে বোর হচ্ছিলাম, তাই আন্টিও বলল ওর সঙ্গে যেতে। চাল চলন সুবিধার না, পা দুটো স্বাভাবিক চেয়ে 1-1.5 ইঞ্চি বেড়েছে বোধহয়, কেটে আগের ফর্মে আনা দরকার। নীরা বুঝল না। পাখা গজিয়েছে বাড়ি থেকে বেরিয়ে? নীরার চোখ ভিজে এলো। এভাবে কেন বলছো নাবিল ভাই? আমি কি কখনো কোথাও গিয়েছি? তাহলে এনে দাও গাছরা। নাবিল রয়ে শয়ে চাইল, গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে কথার বিপরীতে প্রশ্ন করে, কতক্ষণ লাগবে ফিরতে? নীরা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে 2 হাত পকেটে ঢুকিয়ে শীতল কণ্ঠে বলে, এক্সট্রা কিছু সেফটি পিন ব্যাগে রেখে নিলে খারাপ হয় না, পাছে অযাচিত সৌন্দর্য উন্মুক্ত না হয়ে যায়। এবং বিশেষ দ্রষ্টব্য, ঘুরোঘুরি শেষ হলে আমাকে ফোন করতেও যেন ভুল না হয়। এসব শর্ত মানতে খুব অসুবিধা হলে যাওয়ার প্রয়োজন দেখছি না। নীরা অদৃশ্য আশকারা পেয়ে স্মিত হাসে। নাবিল দোতলার বারান্দা পেরাতে পেরাতে বলে, সাগরকে পাঠিয়ে দিচ্ছি। রাত প্রায় 11টা। বাড়ির সকলেই খেয়ে দিয়ে যার যার ঘরে। বাইরে তুমুল বৃষ্টি আজকেও। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল নাবিল। মনের অভিলাষগুলো বর্ষণের ঠান্ডা স্পর্শে কিছুটা হলেও যদি শীতল হয়, যদি ভেতরের উচাটনটা কিছুটাও কমে। শরীরের সব কিছু অস্থিরতা মুছে ফেলতে হবে যে। শার্ট প্যান্ট ইতিমধ্যে ভিজে একাকার, চুল কপাল পর্যন্ত চুইয়ে চুইয়ে পানি পড়ছে। নাবিল চোখজোড়া বন্ধ করে আকাশের পানে মুখ করে একটা লম্বা শ্বাস নিল। মন মস্তিষ্ক এখন উন্মন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। বুকটা বড্ড এলোমেলো লাগছে। মনে জমেছে হাজারো প্রণয়াকাঙ্ক্ষা, কাউকে কাছে টানার তীব্র তৃষ্ণা। চোখের সম্মুখে অগত্যাই দুপুরের অনাকাঙ্ক্ষিত মুখটা ভাসছে। একটা মসৃণ আলোর মতো মুখ, ঢলঢলে দিঘির মতো কোমর, কাজল টানা ধূসর একজোড়া চোখ, আর তার দীঘল কালো চোখ। আহা, সেই প্রহরের পর থেকে কি বিধ্বস্ত মনের। সেই চিরপরিচিত মুখ, অথচ নতুন করে তার প্রতি জন্ম নেওয়া ধ্বংসপ্রেম। টানা 2 ঘন্টা ধরে ভিজে রাতে পুনরায় গা কাঁপিয়ে জ্বর হয় নাবিলের। এবার আর কাউকে ডাকার প্রয়োজন বোধটুকুও করল না। একটু একা থাকা জরুরি আজ। অশান্ত মনটা একটু নীরবতা চাইছে। কোনো রকমে উঠে ওষুধ খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক ঘুম না, চোখ বুজে বিভ্রম চিন্তাভাবনা নিয়ে শুয়ে থাকা। মাঝরাত্রিরে শরীর পুনরায় গরম হয়ে এলো। শীত করছে ভীষণ। একটা কমফর্টারে কিছুতেই ঠান্ডা কমছে না। উঠে বড় মাকে এত রাতে ডাকা ঠিক হবে কি না? না, থাক, বেহুদা চিন্তা করবে। চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে থাকে নাবিল। নির্জন অন্ধকার ঘরটায় হুট করেই আলো জ্বলে ওঠে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতে নাবিল তৎক্ষণাৎ উঠে দরজার পানে চাইল। নীরা। ডাকলে না কেন আমায়? নিজে নিজে কিছু করার মুরদ নেই তা জানো না? বদ ছেলেকে আদরে আরো বদ বানিয়েছে আমার ফুপি। প্রয়োজনেও এখন সে মাটিতে পা মারায় না। আর কবে বড় হবে নাবিল ভাই তুমি? নাবিল মনের উচাটনটা ঢেকে শান্ত দৃষ্টিতে চেয়ে রইল কেবল। নীরা তীক্ষ্ণ চোখে চায় ওর ধ্যানমগ্ন মুখে। ভাবছো কি করে জানলাম আবার জ্বর এলো? ভুলে যাচ্ছ যে আমি আমার ফুপ্পিরই ভাতিজি। বৃষ্টিতে ভিজে রাতে ঘরে ঢুকেছে, সেসব চোখ এড়িয়ে ভেবো না। তোমার শিরা উপশিরা আমার জানা। ভাগ্যিস পানি খাওয়ার ছুতোয় বের হয়েছিলাম, নয়তো আমার বাপের নাবালক ভাগ্নেটা সারা রাত মাকে পাশে না পেয়ে অসহায়ের মতো ভ্যাভা করে কাঁদত। বলেই খিলখিল করে হাসে মেয়েটা। অবশ্য না ভিজলেও এসে কপালে চেক করে যেতাম। ফুপির অনুমতিতে একটু তো মায়া লাগেই। আমার ফুপির বেবি বয় বলে কথা। নীরা কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে শক লাগার মতো করে আটকে উঠল ছেলেটা, যেন কেউ ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা বরফ পানি ঢেলে দিয়েছে ওর শরীরে। বিদ্যুতের গতিতে চোখ দুটো বুঝল নাবিল। সারা গা কাঁপুনি দিয়ে উঠল। নীরা আটকে উঠে হাত সরিয়ে নেয়। ভয় পায় মেয়েটা। কি হয়েছে তোমার নাবিল ভাই, কি হলো? নাবিল একটা শুকনো ঢোক গিলল। জোরে জোরে শ্বাস ফেলে বলল, নীরা, প্লিজ চলে যা, তো যত্নের প্রয়োজন নেই আমার। প্লিজ যা, দয়া করে। এভাবে কেন বলছো? বুঝতে পারছিস না তুই? কথা শোন, লক্ষ্মীটিকে কিচ্ছু হয়নি আমার। ঘুমা রুমে গিয়ে। এত রাতে এইভাবে এসেছিস, কেউ দেখলে ব্যাপারটা ঠিক দেখাবে না। নীরা হতবাক হয়ে চেয়ে রইল। এমন নরম আর ব্যতীত আচরণ নাবিল ভাই কখনোই করে না। কি হলো হঠাৎ? কেউ দেখলে কি মনে হয় আজ নতুন এসেছি তোমার কাছে? ফুপ্পি তোমাকে দেখে রাখতে বললো গতকাল জ্বরের খবর শুনে।
আমি কিন্তু ফুপিকে নালিশ করব এমন ছেলে মানুষই করলে। তুমি এমন কেন করছো? জ্বরে গা পুড়ে যাচ্ছে, একটু শান্ত হয়ে বসো আবির ভাই। নাবিল ক্লান্ত চোখে চাইল ওর মুখে। মেয়েটা কেন বোঝে না ওর সান্নিধ্যে নাবিলকে অসম্ভব পোড়াচ্ছে? মায়াবী মুখটা যে আজকের পর থেকে মনোযোগ দিয়ে দেখা মানে নিঘাত খুন। কেন বুঝতে পারছে না নীরা? কেন যেচে বিপদ বাড়াচ্ছিস? তুই কি জানিস না নাবিলের যা পছন্দ তা সে যে কোনো মূল্যে আদায় করে ছাড়ে? তবে কেন বারবার কাছে টানছিস কেন? ভাগ তো ভাই, মেজাজ খারাপ হচ্ছে। যাব না, কি করবে শুনি? নাবিল মুখ গম্ভীর করে কপালে হাত ঠেকিয়ে বসল। নীরা হাতে থাকা লেবুর শরবতটা ওর সম্মুখে ধরে। মাকে মিস করছো তো? জ্বর অসুখটা এমনই, কেবল মাকে মনে করার ছুতো। ফুপি জ্বর হলে তোমার লেবুর শরবত বানিয়ে দিত, আজ না হয় আমিই দিলাম। মনের সুখটা অন্তত কমুক। নাবিল তির্যক দৃষ্টিতে এক পলক চেয়ে গ্লাসটা হাতে নিয়ে বিনা বাক্যে সবটুকু শরবত শেষ করলো। মনে মনে হতাশ শ্বাস ফেলে। মনের অসুখ সারানোর কৃত্রিম প্রচেষ্টা করছে মেয়েটা, সাপ হয়ে দংশন করে আবার নিজেই ঝাঁপপোষ করার মতো ঘটনা। হয়েছে, উদ্ধার কর আমায় এবার, যা ফুট। নীরা ভেঙচি কেটে শেষবারের মতো কপালে হাত ছোঁয়ালো। ওষুধ খেয়েছিলে? হুম। জ্বর হলে তোমায় কেমন ইনোসেন্ট লাগে নাবিল ভাই। আহারে, মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে। বলেই পুনরায় ঠোঁট টিপে হাসল নীরা। নাবিল চাইল এক পলক। হিংসে হচ্ছে, খুব রাগও হচ্ছে। কারো দুর্দশা দেখে একটা মানুষ এত সুন্দর করে কেন হাসবে? ইচ্ছে করলো ওর ঠোঁট জোড়ায় তালা ঝুলিয়ে দিতে, সুহাসিনী স্নিগ্ধ হাসির ইস্তপা টানতে। নীরা ঘরটা একটু সময় নিয়ে গোছালো যাওয়ার আগে। দেখতে লাগছে সদ্য বিয়ে হওয়া সাংসারিক কাজে ব্যস্ত নববধূর মতো। নাবিলের ইচ্ছা করলো ঘরটা পুনরায় এলোমেলো করে দিতে, এতটা এলোমেলো যতটা করলে নীরার কাজ এই জন্মেও ফুরাবে না। ইচ্ছা করলো হাত দুটো শক্ত করে ধরে আবদারি স্বরে বলতে, আজ সারা রাত আমার পাশে বসে হাসতে পারবি নীরু? তোর হাসির শব্দে বড্ড আরাম পাচ্ছি, বিশ্বাস কর। আমার মনের অসুখ কেবল এই হাসিতেই সারাতে চাইছে। কিন্তু বলল না। মনের কথা মনে রেখেই চাপা পড়ে রইল। জ্বর হয়েছে বলেই কি ছিল তার মুখে আজ এত মিঠা কথা? নীরা ওর খোঁচাটা ধরতে পারল। বলা যায়। বাহ, তুচ্ছ অসুখের দেখছি ক্ষমতা ভালোই। তবে আজন্ম এই অসুখ অসুখ না হয় নাই শাহরুখ, কিংবা দেখা দেখ 6 রূপে 6 ঋতুতেই। নীরা ভ্রু কুচকে চাইল। কথাবার্তা আজ একটু বেশি অদ্ভুত বলছে লোকটা। নীরা ঝুঁকে এসে বলে, মিস্টার নাবালক, ঘুমিয়ে পড়ুন। মাথার তার কয়েকটা ছিঁড়েছে বোধহয়। রেস্ট নিন, ঠিক হয়ে যাবে। আর প্রয়োজন হলে অবশ্যই ডাকবেন। নাবিলের দৃষ্টি মোহপিষ্টের ন্যায় স্থির। নীরার মুখভঙ্গি স্বাভাবিক। গ্লাসটা পাশে রেখে কমফোর্টারটা ঠিকঠাক গায়ে জড়িয়ে দিল। নাবিল কী ভেবে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল আবার। হচ্ছেটা কি আজ তার সাথে? পরিচিত আমিত্ব আজ এক তুচ্ছ রমণীর সম্মুখে এত সহজে হার মানবে? কোন দৈব বলে? কি তার ঐশ্বরিক ক্ষমতা? নীর। নীরা থমকায়। এই সম্বোধন নীরার পরিচিত না। একই নামে ডাকলো নাবিল ভাই ওকে। কণ্ঠে কি যেন একটা আছে, কিছু একটা তো আছে, স্পষ্ট টের পেল তা। নীরা ছোট্ট করে জবাব দেয়, তুই শাড়ি পরে আর কখনই বাইরে বের হবি না। নীরা ঘাড় ঘুরিয়ে চায়। কেন? এমনি। নীরার সহজ স্বীকারোক্তি। আচ্ছা, বের হব না। এক চিলতে গর্বিত হাসল নাবিল। তা কেবল সেই দেখল। নীরা প্রস্থান নিল, সাথে রেখে গেল একটা দীর্ঘ অতৃপ্ত রাত আর কপালে ওর উষ্ণ কোমল ছোঁয়া। সেই রাতে নাবিলের আর ঘুম হলো না। হবেই বা কী করে? জলজ্যান্ত একটা মানুষের ধ্বংস ডেকে এনে তাকে আবার সেবা শুশ্রূষা করা হচ্ছে। এত নাটক কি করে করিস নীরু? কি করে পারলি এই অবলার এমন নগ্ন ক্ষতিটা করতে? তুই বড্ড পাষাণ। ক্ষতি যখন করেছিস তো আর একটুখানি না হয় পাশে বসতিস, ক্ষয়ক্ষতির হিসেব শুনতিস, আর একটু ছোঁয়াতিস কপালে তোর নরম হাতটা। খুব কি ক্ষতি হতো বল? নাবিল কমফোর্টারে ভালোভাবে জড়িয়ে বিমলিত হাসল। কানের পাশে কেউ এসে ওর দশাকে ব্যঙ্গ করে বেশ রসিয়ে রসিয়ে গাইছে। আর এইভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিতের স্নান, ঠোঁটে লেগে নিয়ে বেঁচে থাকার গান। ইদানিং জয়নাল শিকদারের মন মেজাজ বোঝার উপায় থাকে না। স্বভাবস্বরূপ সারাক্ষণ তিনি গরুগম্ভীর এবং কঠিন ধাঁচের মানুষ। গত 3 দিন ধরে ছোট মেয়ের
খোঁজ জানালেও একটিবারের জন্য জিজ্ঞাসা করেনি মেয়ের কথা, কিংবা একটুকু রাগও ঝাড়লেন না কারোর উপর। প্রসঙ্গই তোলেননি ওকে নিয়ে। আমিনা বেগম স্বামীর এই নীরবতাটুকুই ভয় পায়। রেগে মেগে কিছু বলে দিলে অন্তত বোঝার ফুরসত থাকতো ভেতরে কি চলে। মীরার সঙ্গে আজ দুদিন ধরে আমিনা বেগম কথা হয়। মেয়েটা ভালো আছে, শ্বশুরবাড়ির লোক নাকি সাদরেই গ্রহণ করেছে ওদের। অর্থই যে সুখ বয়ে আনতে সক্ষম না সেটা তিনিও বোঝেন। প্রকৃত প্রাপ্তি একটা যোগ্য মানুষে। রাতুলের পরিবার মিনার বাবার সঙ্গে কথা বলে বিষয়টা পারিবারিকভাবে মিটমাট করতে চায়। ছেলেটা ভালো, ফ্যামিলিটাও ভালো, উচ্চশিক্ষিত ছেলে। হোক না পারিবারিক সূত্রে কৃষি খামারের কাজ, তাতে কি? তার মেয়েটা তো ভালো আছে। আমিনা বেগম গতকাল থেকে এই বিষয় নিয়ে স্বামীর সঙ্গে একটা মিঠা আলাপ সারতে চাইছে। কোনোভাবে যদি লোকটার পাহাড় সম রাগ সমতলে নামানো যায়। স্বামীর চেয়ারের পাশে দাঁড়িয়ে চোরাচোখে পর্যবেক্ষণ করছেন তখন থেকে। জয়নাল শিকদার নির্লিপ্ত ভঙ্গিতে নাস্তা করছিলেন। স্ত্রীর ভাবভঙ্গি খেয়াল করে খাওয়া অবস্থাতেই শুধালেন, কিছু বলবে? ধ্যানমগ্নতা কাটল আমিনার। তবে লোকটার ভারী স্বরে ভয়ে শরীর শিথিল হয়ে এলো। চরম দ্বিধাদ্বন্দ্বের বেগ পুইয়ে শেষমেশ মিনমিনে কণ্ঠে মুখটা খুললেন তিনি। একটা আবদার রাখবেন আমার? যদি তোমার মেয়েদের প্রসঙ্গ ব্যতীত অন্য প্রসঙ্গে আবদার হয় নিশ্চয়ই রাখবে। কোনো আবদার ফেলেছি আজ অবধি তোমার? নিঃসংকোচে বলো। বেশ ঠান্ডা গলায় কথাগুলো বললেন জয়নাল। স্বামীর শীতল হুঁশিয়ারিতে চুপসে গেলেন আমিনা। স্ত্রীকে চুপ থাকতে দেখে জয়নালও আর কথা বাড়ালেন না। যা বোঝার বুঝে ফেলেছেন। স্বামীর নীরবতা তার চিন্তা শতগুণ বাড়িয়ে দিচ্ছে। মেয়েগুলোর জন্য পরাণ পুড়ছে তার। অ্যালার্ম লাগিয়েও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল নাবিলের। জ্বর একটু আধটু আছে, তবে সেসব আপাতত তোয়াক্কা করলে চলবে না। তারা আছে। নিলয় বেবিটাকে রিসিভ করতে হবে এয়ারপোর্ট থেকে আজ। শোয়া থেকে এক লাফে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে একটা কালো শার্ট গায়ে জড়ালো নাবিল। টেবিলে এসে তাড়া দিল নাস্তার জন্য। বড় মা বাদ দাও, লেট হলে ব্যস্ত হতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নেব, সময় নেই। শাহিনা তোর জলদি পায়ে ডিম ভেজে এনে রাখলেন টেবিলে। শেষ? এত তাড়া দিচ্ছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? নাবিল তির্যক চেয়ে গর্বিত স্বরে বলে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক আছে। আর মানুষ পেলি না? অবাক দিতে চায় নাবিল, যেন বড় মা খুব গুরুত্বপূর্ণ অন্যায়ের কথা বলে ফেলেছে। এমনভাবে কেন বলছো? তুমি জানো বিশ্বকোনামিতে তার কত অবদান? মানুষে মানুষে উগ্রতা, দেশে দেশে যুদ্ধ লাগানো, ধর্মে ধর্মে বিভাদ সৃষ্টি করতে কত পটু সে জানো? এমন একজন মহামানবকে কিনা তোমরা যাচ্ছে তাই ভাবে ইগনোর করছো? নট ফেয়ার। বর্ষা মাত্রই কোচিংয়ের জন্য বের হবে। রেডি হয়ে ডাইনিংয়ে বসতে বসতে ওর কথার প্রত্যুত্তরে বলে, ফেয়ার অ্যান্ড ফেয়ারের হিসেব তো ভালোই জানেন নাবিল ভাই। তা এই যে আপনি বছরে 2-1 বার নিজের বাড়িতে পা মারান, রক্তের মানুষের সাথে দেখা সাক্ষাৎ নেই, কন্ট্যাক্ট নেই, এসব কি আনফেয়ার না? নাবিল খেতে খেতে বলে, তুমি আবার কোথা থেকে উদয় হলে? টেকনাফের কথা টেনে তেঁতুলিয়া নিয়ে যাওয়ার স্বভাব তো ভালোই আছে। টানাটানি বাদ দিয়ে পেট পুড়ে খাও, খেয়ে দিয়ে বড় হও। আমি বাড়িতে বছরে আসি আর দশকে আসি, বাড়ি আমারই থাকবে। আর তুমি আপাতত আমার বাড়ির টেম্পোরারি ভাড়াটিয়া। বিয়ে করে স্বামী বাড়ি গেলেই এহসান মঞ্জিল তোমাকে টাটা বাই বাই করবে। বর্ষা বড় মার দিকে দুঃখী দুঃখী মুখ করে চায়, ঠোঁট উল্টে বলে, দেখলে বড় মা, তোমাদের গুণধর ছেলের কথা শুনলে আমি নাকি এশিয়ান মঞ্জলের ভাড়াটিয়া, আমি তার বাড়িতে ভাড়া থাকি। এত বড় অপমান, ওনাকে কিছু বলবে না তোমরা? নাবিল ঠোঁট টিপে হাসে। শাহিনা বেগম তীক্ষ্ণ চোখে এক পলক বর্ষাকে দেখে নিয়ে মুচকি হেসে বলে, ভাড়াটিয়ারাও চাইলে মালকিন হতে পারে, শুধু মালিকের মন রাখতে জানতে হয়। নাবিল কথার মারপ্যাচ বোঝে না, আপন ভঙ্গিতে খাচ্ছে, সেভাবেই জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ বড় মা, কানা বয়রা সুগার ড্যাডি কিছু একটা ধরে বিদায় করো ওকে। আমার বাড়িতে টই টই করে আর কত ঘুরবে? এসব ভালো দেখায় না। বর্ষা টলমল চোখে চায় শাহিনার পানে। চোখে চোখে কত নালিশ করেন। শাহিনা বেগমও চোখের ইশারায় আশ্বস্ত করে ওকে। ছেলে মেয়ে দুটোর বাচ্চামো দেখে হেসে ফেলেন তিনি। ঘরে ফিরে একটা শার্টও আয়রন করা না পেয়ে বিরক্ত হলো নাবিল। বহু ডাকাডাকির পর নিরাত দেখা পাওয়া যায়। সকল সমস্যার ইনস্ট্যান্ট সমাধান করেন সেই। চোখ রাঙিয়ে রীতিমতো বিরক্তি নিয়ে আসে মেয়েটা। আমি বাসায় এত কাজ জীবনেও করি নাই নাবিল ভাই।
তুমি আমাকে সব সময় কাজের বুয়ার মতো ট্রিট করো। তোমাদের বাড়িতে গেলেও আমাকে এভাবে খাটাও, আবার আমাদের বাসায় এলেও একই অবস্থা। ভাল লাগে না আর। নাবিলের সেদিকে ভ্রুক্ষেপ নেই, থাকলেও ইচ্ছা করে পাত্তা দিল না। আপন ভঙ্গিতে ডিভানে শুয়ে গেমস খেলছে। নীরা সেই দিকে চেয়ে ফুঁসে ওঠে। আয়রন করা শেষ হলে শার্টটা নাবিলের মুখে ছুঁড়ে দাঁতে দাঁত পিষে বলে, বিয়ে কেন করছো না তুমি? আমরা বিরক্ত তোমার উপর। ফুপ্পিকে আর আমাকে রেহাই দাও একটু, জন্ম থেকে খুব জ্বালাচ্ছ। নাবিল চুপচাপ শার্টটা গায়ে জড়িয়ে বুকের বোতাম লাগাতে লাগাতে ঠোঁটে কেবল একটা মাদকীয় হাসির রেখা টেনে ক্ষীণ স্বরে বলে, এইটুকুতে ক্লান্ত হলে কি করে চলবে? সইবি কিভাবে বাকিটা পথ? আমি তো যেন তেন মানুষ না। কাউকে জ্বালাবো বলে সিদ্ধান্ত নিলে পার্মানেন্টলি জ্বালাই। জ্বলে জ্বলে অঙ্গার হয়ে যাওয়ার মতো জ্বালানো যাকে বলে। কত কত বিকল্প পদ্ধতিতে জ্বালাতে জানি, সেসব তো আদৌ দেখা হয়নি তোর। নীরা আয়রনটা আলমারিতে রাখতে রাখতে দায়সারাভাবে বলে, কে সইবে আজীবন তোমার জ্বালাতন? বিয়ে করে বিদায় হতে পারলেই লাইফ সেট। নাবিল আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুলে ব্যাক ব্রাশ করতে করতে পেছনে থাকতেই রাগান্বিত মুখটার চেয়ে কিসের একটা আনন্দ নিয়ে হাসে। হ্যাঁ, সেটাই তো। কোনো রকমে বিয়ে করে ঘরে আনতে পারলেই লাইফ সেট। কাজের বুয়ার সঙ্গে সম্পর্কের একটা প্রমোশন হবে, হওয়ারও দরকার। এত বছরের এক্সপেরিয়েন্স আমাকে সেবা করার, তার একটা ইনকাম তো সে এমনিতেই পায়। ঠিক বলেছি কি না মিস মর্জিনা? নীরা হতাশ শ্বাস ফেলে। লোকটা কখনো শুধরাবে না, মুখে যা আসে তাই মন্ত্রমুগ্ধের মতো জপতে থাকে। সে পাশে থাকা ওয়াটার বোতলটা হাতে নিয়ে বোতলে থাকা অবশিষ্ট পানিটুকু অগত্যাই ফিক করে ছুঁড়ে মারল নাবিলের গায়ে। বেচারা সদ্য আয়রন করা শার্টটা ভিজে একাকার, সাথে জেল করা চুলগুলো এলোমেলো হলো। হুট করেই হলো, সাবধানতার ফুসরতটুকু পেল না। আকস্মিক আক্রমণ। হতবিম্বর হয়ে একবার নিজের দিকে চেয়ে রাগি রাগি দৃষ্টিজোড়া সামনে থাকা মেয়েটার দিকে নিক্ষেপ করার আগেই নীরা এক দৌড়ে সিঁড়ি ডিঙিয়ে নিচতলায় ছুট লাগায়। নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে এক হাত কোমরে ভর করে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ দরজার দিকে শান্ত দৃষ্টির চেয়ে আকস্মিক মোহগ্রস্তের মতো কী সব বিড়বিড় করতে করতে মাথা চুলকাতে চুলকাতে হেসে ফেলল স্মিত হাসি। কারণটা জানলো কেবল ঘরের চার দেওয়াল আর দেয়াল ঘড়ির পিছনে চুপটি করে বসে থাকা দুষ্টু টিকটিকিটা, যে নাবিলের পুরুষালী ঠোঁটের হাসির রেখা দেখতেই টিকটিক করে ওর মনের ভায়োলেন্ট বাজার খবর শুনিয়ে গেল। মনে করিয়ে গেল সেদিনের খড়খড়ে রোদে নাবিলের এক চন্দ্রমল্লিকার প্রেমে পড়ার গল্প। ক্যালেন্ডারের পাতায় বাংলার বৈশাখ, আর নাবিলের কাছে তা ছিল প্রেমের বসন্ত। মীরা সদ্য গোসল সেরে বেরিয়েছে বাথরুম থেকে। পরনে রাতুলের কিনে আনা গতকালের খয়েরি রঙের সাদামাটা একটা থ্রি পিস, দেখতে খুব সস্তা ধরনের, বোধ হয় 500-র বেশি হবে না। এই সামান্য উপহারেই মেয়েটা চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছিল। রাতুল বেশ লজ্জিত মুখে ড্রেসের ব্যাগটার দিকেও মীরা স্বামীর দেওয়া ঠুকনো উপহার গ্রহণ করে মহা আনন্দের সাথে। তার স্বামীর গায়ে গতরে খেটে খুঁটে ইনকামের টাকায় কেনা প্রথম জামা। এই উপহার যে নীরার কাছে কত দামি তা কী করে বোঝাবে রাতুলকে? পৃথিবীর সবটুকু সুখ তার পায়ের তলায় সঁপে দিলেও এই আনন্দের সমতুল্য হবে না কোনোটাই। শহরের আধুনিকতার মধ্যে আজন্ম বেড়ে ওঠা মেয়েটা এই ছোট্ট গ্রামে নিজেকে কত সহজেই না মানিয়ে নিয়েছে। রাতুলের অসুস্থ বাবার সেবা, সরল মায়ের সাথে বন্ধুত্ব, ছোট্ট বোনটাকে স্নেহ, সব কিছুই অবাক হয়ে দেখে রাতুল। কোনো প্রকার জড়তা ছাড়াই মেয়েটা এই ছোট্ট সংসারে গুছিয়ে নিয়েছে, আপন করে নিয়েছে। রাতুল প্রথমে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকত, মীরা মানিয়ে নিতে পারবে তো আর অভাব অনটনের সংসারে? মীরা মানিয়ে নিতে পারবে তো তার অভাব অনটনের সংসারে? রাতুলের নিজের দারিদ্রতার প্রতি যত না আফসোস, তার চেয়ে বেশি মীরার জন্য কিচ্ছু না করতে পারার। যদিও এবছর মাস্টার্সটা শেষ করে একটা উচ্চ পদস্থ চাকরির সন্ধান মিলবে, তবুও নতুন বিয়ে করা বউয়ের কত শখ আহ্লাদিত থাকে। সেসব পূরণ করতে না পেরে রাতুল ভীষণ ব্যথিত। মীরা ওসব বোঝে। রাতুলকে সে বারবার বোঝায় তার অত বেশি চাহিদা নেই। ভালোবাসার মানুষটার সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারবে এমন সৌভাগ্যই বা কয়জনের হয়? মেয়েটা ওর জন্য কত কিছুই না সহ্য করবে। রাতুল অবাক হয়ে দেখে মীরাকে। আল্লাহ বোধহয় তার আজন্মের অসুখের ইস্তফা টানতে এই অমায়িক রমণীকে জীবনে পাঠিয়েছেন।
মীরার স্নিগ্ধ মুখশ্রীতে তাকালেই পৃথিবীর তামাম অভাব ভুলে থাকা যায়। রাতুল সত্যি নিজেকে একজন ভাগ্যবান স্বামী মনে করে, কামনা করে তার স্বর্গীয় সুখে যেন কখনো ভাটা না পড়ে। মীরা দেয়ালে টাঙানো ছোট্ট আয়নাতে চুল মুছতে মুছতে পিছন ফিরে চাইল। আয়না দিয়ে রাতুলের পলকহীন চেয়ে থাকা দেখল। স্বামীকে অমন ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন হয়। কাছে গিয়ে কপালে হাত রেখে রাশবাড়ি কণ্ঠে শুধায়, কি ব্যাপার? কি হয়েছে তোমার? শরীর খারাপ? রাতুল হেসে ওর কপালে রাখা হাতটা বুকে জড়িয়ে পরিশ্রান্ত কণ্ঠে বলে, খুব খারাপ লাগছে। এখানটায় বড্ড জ্বালা। এই যে তুমি শুয়ে দিলে, মনে হচ্ছে জ্বালাটা আরো প্রগাঢ় হলো। মীরা আতকে ওঠে। সে কি কথা? বুকে জ্বালা মানে? বুক জ্বলছে? গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিতে একটা। দেখি সরো তো। রাতুল চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে। মেয়েটা বড্ড অবুঝ। চুপটি করে একটু দাঁড়াও মীরা, আমি একটু শান্ত হই। মন শরীর দুটোই অশান্ত লাগছে। সব সময় তোমার বকামি, কিছু বোঝা না যেন। এই জ্বালার উপস্থিতল সম্পর্কের অবগত হলে এতক্ষণে চুমোয় চুমোয় আমার গাল ভিজিয়ে দিতে। কিন্তু তুমি তো বোকা বউ, বুকের দহন নেবাতে কি লাগে জানো না? মীরা স্বামীর কথার ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় মিয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি রান্নাঘরে যাই, মাকে সাহায্য করি। রাতুল হ্যাচকা টানে ওকে নিজের কোলে বসিয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালের সাথে মীরার মসৃণ গাল ঘেঁষে বলে, মুখ থেকে হাত সরান আমার লজ্জাবতী লতা। টমেটোর মতো লাল হয়ে গিয়েছে গাল দুটো। এমনভাবে ব্লাশ করছো মনে হচ্ছে আজই বিয়ে হলো আর রাতে হবে। মীরা মুখে হাত রাখে। চুপ, একদম চুপ। যা তা বেফাস কথা বলেই যাচ্ছ। এত বেশরম কবে থেকে হলে? আগে তো দেখলেই আসমান থেকে নেমে আসা ফেরেশতা মনে হতো। ডেটে গিয়েও কখনো হাতে হাত ছোঁয়াওনি, আর এখন কি না? রাতুল ঠোঁট টিপে হাসে। তোমার জানায় ভুল আছে, আমি আজন্মই বেশরম। তবে সেটা সঞ্চয় করেছি বৈধতার অপেক্ষায়। আগে ছিলাম তোমার বেকার প্রেমিক, এখনো বেকার। তবে এখন আমরা পুরোপুরি বৈধ। সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে দিন কবুল করা বউ তুমি আমার বৈধ নারী, যাকে ছুতে কোনো জড়তা পোহাতে হয় না, ভালোবাসতে অনুমতি লাগে না, যে একান্তই আমার নারী, মিসেস রাতুল তালুকদার। মীরা গর্বের সুখে চোখ বুজে নেয়। চোখ ভিজে এলো মীরার। রাতুল ওর কাঁধে থুতনি ঠেকায়, যেন মনের সবটুকু ক্লানি এই এক আলিঙ্গনে চিরতরে মুছে দেওয়া সম্ভব। মেয়েটার ভেজা চুল আর শরীরের তীব্র নারীসুলভ ঘ্রাণ শীতল করে ওর ক্লান্ত প্রাণ। সারাদিন টিউশনি করে মাত্রই বাসায় ফিরল রাতুল। মীরা ভাবল গরমে হয়তো খারাপ লাগছে শরীর। প্রসঙ্গ পাল্টাতে বলে, এক গ্লাস শরবত করে দেব? রাতুল বিরক্ত হয়, কৃত্রিম ধমকের ভঙ্গিতে বলে, তোমায় বলেছি শরবত করতে, এত অস্থির হচ্ছ কেন? শান্ত হয়ে বসে থাকো। মীরা স্বামীর ছেলেমালসী পাগলামি দেখে কপাল চাপড়ায়। রাতুল ওর ঘাড়ে চুমু এঁকে বিষণ্ণ কণ্ঠে বলে, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না মীরা। এখানে তোমার সব কিছুতেই সমস্যা হচ্ছে, আমি জানি। এমন সাদামাটা সংসার দেখে তুমি অভ্যস্ত নও। বিশ্বাস করো, এই অভাব দরিদ্রতা আর বেশি দিন নেই। আমার চাকরিটা হয়ে গেলেই আমরা শহরে উঠব, আমাদের সব হবে। তোমার শখ আহ্লাদগুলো যত্ন করে আলমারিতে তুলে রাখো ততদিন পর্যন্ত, লক্ষ্মীটি। তোমার স্বামী দরিদ্র হলেও তার আত্মা বিশাল। তোমাকে রানীর মতো করে রাখার আমারও যে খুব শখ। মীরা ঝাড়ি দিয়ে ওকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। মুখটা গম্ভীর করে কিছুক্ষণ আগে গুছিয়ে রাখা জামা কাপড়গুলো সেলফ থেকে বের করে এলোমেলো করে দিল। কাঁদছে সে। রাতুল বুঝল না হুট করেই এমন করার কারণ। নিঃশব্দে মীরার পাশে বসে। জান, কোনো ভুল হয়েছে আমার? মীরা প্রত্যুত্তর না করে ওকে পাশ কাটিয়ে যেতে নিতেই রাতুল হাত দিয়ে হ্যাচকা টান মেরে ওকে খাটে বসায়। মীরা অনেকক্ষণ ধস্তাধস্তি করলো নিজেকে ছাড়ানোর। পুরুষালী শক্তির কাছে বরাবরের মতোই হার মানল ওর ছোট্ট নারী দেহ। ছাড়ো, ছবে না আমায়। তুমি খুব খারাপ। আমি কি তোমাকে কখনো বলেছি আমার বিলাসবহুল সংসার লাগবে, অমুকের অমুক আছে আমারও লাগবে? বলেছি তোমাকে? কতবার বারণ করেছি এসব বলবে না আমায়। তুমি আমায় নিয়ে এভাবে অনুশোচনা করো জানলে
আমার কত খারাপ লাগে বুঝো? ছাড়ো তো। রাতুল ওর গালে পরপর 5টা চুমু খেয়ে পরম আবেশে শক্ত করে চাপটে ধরল। তোমার রাগটাকে আমি খুব ভয় পাই সোনা। আমার কারণে তুমি কষ্ট পাবে ভাবলে বুক পুড়ে যায়। এই যে দেখো, কান ধরলাম, আর বলবো না। প্রমিস, প্রমিস, প্রমিস। এবার খেতে দাও লক্ষ্মীটি, খিদে পেয়েছে খুব। কি রেঁধেছো? মীরার মুখে আধার নামিয়ে চায়। মানুষটার ক্লান্ত মুখটার দিকে চাইলে ইচ্ছে হয় পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল খাবারটা তার সামনে এনে দিতে। সবটুকু সুখ তার পদধূলিতে রেখে দিতে ইচ্ছা হয়। সে এইসবেরই পাত্র। ঘরে বাজার নেই, আলু ভর্তা, করলা ভাজি আর ডাল করেছি। মীরার চুপসে যাওয়া মুখের দিকে চেয়ে রাতুলের বুক ভার হয়। তোমার পছন্দ হয়নি খাবার? হোটেল থেকে আনাবো? মীরা বুকে কিল বসিয়ে প্রকট রাগ দেখায়। বলেছি একবারও আমার খাবার পছন্দ হয়নি। তুমি ক্লান্ত হয়ে এসে এসব দিয়ে খেতে পারবে কিনা সেটা ভেবে মন খারাপ হচ্ছে। রাতুল হো করে হাসল, যেন বিরাট কৌতুক করছে বোকা বউটা তার। খাবারের মেনুর কথা শুনে এমন ভঙ্গিতে ঠোঁটে হাসির রেখা ফোটালো যেন পৃথিবীতে আলুর ভর্তা, করলা ভাজি কিংবা ডালের চেয়ে সুস্বাদু খাবার উন্নতি হয় না। উফ, তাহলে তো আজকের মধ্যাহ্নভোজটা বেশ জমবে। বিবিজানের হাতের আলুর ভর্তা মানে অমৃত। 5 তারকার চিকেনও ফেল। বসে আছো কেন মাই পার্সোনাল সেফ? যা আছে নিয়ে আসো তাড়াতাড়ি, খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমি কিন্তু রাঁধতে জানি না, যদি খারাপ হয়। রাতুলের কণ্ঠে গর্ব। হলে হবে, আমার বউ খারাপ রাঁধলেও সবাইকে আনন্দ নিয়ে তাই খেতে হবে। ব্রেস তৃপ্তি করে হাত চেটে পুটে খেলো রাতুল। মীরা পাশে বসে ওর খাওয়া দেখলো। কি অসাধারণ একটা মানুষকে বিয়ে করেছে মীরা। কত অল্পতে সন্তুষ্ট সে। বিশেষ চাহিদা বলতে একটু ভালোবাসা। তার স্বামীটা বর্তমান সময়কার বেপরোয়া স্বামীদের মতো না। নেশাপানিতে তার আগ্রহ নেই। না আছে অবৈধ পথে উপার্জন করে হুট করেই বড় হয়ে যাওয়ার লালসা। গায়ে গতরে খেটে খাওয়া খাঁটি মানুষ সে। শরীরে পুরুষালী ঘাম মিশিয়ে বাড়ি ফেরা শক্তিশালী লোক, যে যাকে নিজের শখ শৌখিনতা উৎসর্গ করে পরিবারের জন্য ঢাল হয়ে দাঁড়াতে। বাবা মায়ের আদর্শ ছেলে, ছোট্ট বোনের অনুপ্রেরণা, আর প্রেয়সী স্ত্রীর একমাত্র গর্ব। ক্লান্তি পরিশ্রান্ত দেহ নিয়ে মীরার বুকে মাথা ঢোলে অঘরে ঘুমায় যে। সে এয়ার কন্ডিশনের অফিসে দিন কাটায় না, না মাসে একটা দিন খায় 5তলা রেস্টুরেন্টে। রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে কিংবা লোকালয় বাসে ঘুরে ঘুরে টিউশনি করানো নিরলস এক সংগ্রামী মহাপুরুষ সে, যে নিজের চেতনায় স্বাধীন এবং নির্ভীক। মীরার রাতুল সহজভাবে সুখী হয়ে যাওয়া সরল মানুষ। মীরার ঘোর লাগলো ধূসর চোখের শ্যামপুরুষ, যার সকল তৃষ্ণা ঘুচোনো মীরার নরম ছোঁয়ায়, মীরার উষ্ণ যত্নে, মীরা রাতুলের বাবুই পাখির আরামের সংসারে। সেদিন বাসায় নাবিলের সঙ্গে ওর বিয়ের সিদ্ধান্তের খবর শুনে ফুপিয়ে কেঁদেছিল মীরা। প্রেমিক থাকা সত্ত্বেও নাকি আপন ফুফাতো ভাইকে বিয়ে করতে হবে। নাবিল তখনও এই প্রসঙ্গে কিছুই জানতো না। মীরা একবার ভাবলো নাবিলের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। 2 দিন পর বাবা যখন বোন আর বোন জামাইকে বিয়ের প্রস্তাবটা দিয়ে সব কিছু সুনিশ্চিত করে ফেলে, সেই দিনই মীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাতুলকে তখনও কিচ্ছুটি জানায়নি মেয়েটা। সেই দিন রাতেই আবার কাঙ্ক্ষিত ফোনটা বাজলো মীরার ফোনে। ঘটনার প্রধান চরিত্র যে। তোর বাড়িতে যে একখানা আউলাঝাওলা জটলা পাকানো হচ্ছে, এই ব্যাপারে কিছু জানিস? জানি। জানিস তো জিনে ধরা রুগীর মতো দাঁত কেলিয়ে বসে আছিস কেন? আমায় আগে বললি না কেন? কি হতো বললে? নাবিল গলার স্বর নরম করার চেষ্টা করে। মীরা বিরক্ত হয়। তোর ইচ্ছে হয় তুই কর। আমি করব মানে? তুই কি বিয়েতে রাজি? পাগল নাকি? রাজি হতে যাব কেন? রাজি না তো গর্তে লুকায় আছিস কেন? বাইর হ, বিয়ে ভাঙ। আমি মাল খাই নাই যে তোর বাপ চাইলো আর তোকে আমি গলায় ছড়িয়ে নাচতে নাচতে বাড়ি ফিরবো। তুই বউ হিসেবে পারফেক্ট, বাট মীরা তোকে কখনোই বউ বউ নজরে দেখি নাই। পারবো না। ব্যাপারটা আমার জন্য আগুনে ঝাঁপ দেওয়ার মতো। বোন আমার, যেমনি পারিস আটকা। শালার প্রেমিক প্রেমিক কিছু নাই তোর। একটাকে ধরে বেগে উদ্ধার কর। আছে প্রেমিক। ক্লাসমেট? না, সিনিয়র, মাস্টার ফাইনাল ইয়ারে। তো বসে আছিস কোন সুখে? বিয়ের জন্য তো ছেলে ঠিকই আছে। বাবা ওকে
মেনে নিবে না। তুই জানিয়েছিস? হুম, আমি হেল্প করব? আই মিন আম্মুকে জানিয়ে? লাভ নেই, রাতুল বেকার, মানে শুধু টিউশনি করিয়ে সংসার চলে। তাছাড়া ওদের আর্থিক অবস্থাও অত উন্নত না, কিছুতেই মানবে না। কোনো বাপই মেয়েকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার অনুমতিপত্র চেলচেলাইয়া দিয়ে দেয় না, আদায় করে নিতে হয়। তুই ভং ধর একটু, না খাইয়া চিত হয়ে শুয়ে থাক। তোর বাপ ভাববে মেয়েকে বোধহয় আজরাইল ধরেছে, দেখবি ভয় পাবে। মেয়ে জমের দুয়ারে যাওয়ার আগে কাজই ডেকে আনবে, বিনা পরিশ্রমে সফলতা। এত সহজ না, বাবাকে চিনিস না তোরা? নাবিল ধমকে ওঠে। শোন, তোদের রঙ্গ করার হইলে সার্কাস কর, আমি বিয়ে শাদি করতে পারবো না, ব্যাস। আরে আমার কি বিয়ের বয়স হয়েছে? আই এম স্টিল মাম্মাস লিটল বয়। এখনো নাক টিপলে লাচ্ছি বাইরে হয়। কেমনে তোর বাপ আমার এই নিজের মেয়ের ইয়ের নজরে দেখলো? তবা তবা তবা। মীরা একটা ভারী শ্বাস ফেলে হুট করেই কেঁদে দিল। নাবিল অবাক হয়। তোর আবার হলো কি? আমি রাতুলকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না নাবিল। আমি ওর সাথে প্রতারণা করতে পারবো না কিছুতেই। ছেলেটা পাগলের মতো ভালোবাসে আমায়। তুই কিছু একটা কর ভাই, প্লিজ কিছু কর। সেই দিন রাতেই বুদ্ধি করে ওরা বিষয়টা নিলয়কে জানায়। সবটা শুনে নিলয় বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। মীরার অবস্থানও শোচনীয়, মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। উপায়ন্তর না পেয়ে নাবিলকে বলেছিল, তুই ওকে বাড়ির থেকে পালাতে হেল্প করবি, ওর গায়ে একটা আসরও যেন না লাগে খেয়াল রাখবি। দাঁড়িয়ে থেকে ওদের বিয়ের সাক্ষীও তুই হবি, বাকিটা আমি দেশে ফিরে দেখছি। বড় ভাইয়ের পরামর্শে মীরা এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহসটুকু করতে পেরেছে। নিলয় ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ মীরা। কোনোভাবে বাবার মন গলাতে পারলে বাড়ি ফিরে নিলয় ভাইয়ের ঋণ শোধ করার ব্যবস্থাও করবে সে। সেসব ভেবে ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে ওঠে মীরার। বিয়ের 1 মাসের আগের ঘটনা। ভার্সিটি থেকে ফিরে মীরা নীরার ঘরে যায়। ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে কি কি হলো সেসব নীরাকে বলার উত্তেজনা নিয়েই নীরাকে খোঁজ করে। ঘরে নীরা ছিল না, কোচিংয়ের জন্য বাইরে ছিল। কৌতূহলবশত নীরার পড়ার টেবিলে চোখ আটকায় নীরার ব্যক্তিগত ডায়েরি, যেটা সে কখনোই নীরাকে স্পর্শ করতে দেয়নি। যতবার এটা চেয়েছে গুপ্তধনের মতো চোখের আড়াল করে রেখেছে মেয়েটা, যেন এটা ডায়েরি না, নীরার প্রাণভোমরা। মীরার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। কারো ব্যক্তিগত জিনিসে না বলে ধরা ঠিক হবে না ভেবেও মনকে মানাতে পারল না, ঘাটানোর সুযোগ হাতছাড়া করল না। বেশ কয়েকটা চিঠি পায় ডায়েরিতে, যেসব চিঠি সে প্রাপ্তক পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায়নি তাও বুঝল। চিঠিগুলো সূত্র ধরেই ছোট বোনের কিশোরী বয়সের প্রথম ভালো লাগার মানুষটা সম্পর্কে জেনেছিল মীরা। বিশ্বাস করতে বেগ পোয়াতে হয়েছিল যদিও, কেননা নীরার হাবভাব থেকে কখনোই সেসব বোঝার উপায় ছিল না। এসব প্রেম প্রেম হাওয়া লাগা টাইপ রং ঢং নীরার মধ্যে কখনোই দেখা যায়নি। ভেবেছিল আর কটা দিন গেলে নিজে থেকেই জানতে চাইবে এই বিষয়ে, কিন্তু তার আগেই নীরার জীবনে ঘটে যায় নতুন ঘটনা। তবে আজ এই মুহূর্তে এসে মীরা কাছে বিষয়গুলো কিছুটা হলেও স্পষ্ট। ভালোবাসা একপাক্ষিক এত জোরালো হয় না। নিলয় ভাইয়ের পক্ষ থেকেও বোধহয় কিছুটা সাড়া ছিল, তাই তো এত বছর পরে তাড়া দিয়ে নিলয় ভাইয়ের দেশে ফেরার সিদ্ধান্ত। মীরা চায় না তার ছোট্ট বোনটার তার মতো করে কষ্ট পাক, বাবার বিরোধিতা করে সবাইকে কষ্ট দেখ। সব ঠিকঠাক হলে মীরা নিজে বাবার সাথে এই বিষয়ে কথা বলবে। খাদিজা ফুপিকে নিয়ে যতদূর জানে, ফুপি আগে থেকে মীরাকে স্নেহের নজরে দেখে। বলা যায় পুরো পরিবারের চোখের মণি তার ছোট্ট বোন মীরা। ওকে ছেলের বউ করতে খাদিজা ফুপির আপত্তি থাকার কথা না, কিন্তু মীরা একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। অবাক করা ব্যাপার, সেদিন নাবিল ওকে বিয়ে করতে অস্বীকৃতি জানালেও নীরার বেলায় কেন ব্যাপারটা বিয়ের দিন পর্যন্ত গড়াতে দিলই যখন, তাহলে দুজন পালালো কেন? মায়ের সঙ্গে কথা বলে যতটুকু মীরা জানল, নাবিল নীরার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে নাকচ করেনি। যদিও মুখে সরাসরি হ্যাঁ বলেনি, তবে প্রতিবাদও তো করল না, যেমনটা মীরার বেলায় করেছে। বিয়ের দিন ওর হাবভাবও নাকি অনুকূলেই ছিল। বিরাট রহস্যময় লাগছে ব্যাপারটা। এয়ারপোর্টে একটি এমন প্রস্থানদ্বার যেখানে আবেগ ছড়িয়ে থাকা প্রতিটি পদক্ষেপে। কেউ সেখানে প্রিয়জনকে বিদায় দিয়ে চোখের কোণে জল থাকা অশ্রু লুকায়, আবার কেউ বা বহুকালের প্রতীক্ষার পর প্রিয় মুখ ফিরে পেয়ে উল্লাসে ভেসে যায়।
ভালোবাসা আর বিদায়ের এক অদ্ভুত সংযোগস্থল এই জায়গা। হি ইজ সো হ্যান্ডসাম। দেখ কালো ড্যানিশ জ্যাকেটে একেবারে মাখন লাগছে। দাঁড়ানোর স্টাইল, শিট, হাউ ম্যানলি রে। আমি ডিস্টার্ব দোষ। পাশের জন অসন্তোষ নিয়ে চাইল, মনে মনে খানিক বিরক্ত। উটকো ঝামেলা সব। দোলা, স্ক্রিপ্ট সুন্দর ছেলেদের ভাব বেশি থাকে, পাত্তা দিবে না। আর যদি কমিটেড হয় তখন? দোলার ঠোঁটে নাছোড় হাসি। সো হোয়াট, ট্রাই মেরে দেখতে তো সমস্যা নেই। যদি পড়ে যায় সোজা বিয়ে। তোর বয়ফ্রেন্ড আছে, রোহানকে ধোকা দিস না বেব। জাস্ট গ্রিডিং, বাট আমার একটু লাইন মারতে ইচ্ছে করছে। ভারী ফানি দোষ, আমরা আমাদের বয়ফ্রেন্ডকে রিসিভ করতে এখানে এসেছি। দিস ইজ নট রাইট টাইম। র্যামলি এমন ইউয়ার্ড প্লেস, তুই অচেনা একটা ছেলেকে লাইন মারবি। ইট সিমস সো লেম। ছেলেটা শেষরা মনে করবে। অ্যান্ড আর ইউ গোন্না প্রপোজ হিম? দোলার ঠোঁটে দুষ্টু হাসি। ঠিক প্রপোজ না, একটু বাজিয়ে দেখি, কি বলিস? পাশের জন হতাশ শ্বাস ফেলে। ভেতরে ভেতরে গোপন বিরোধিতায় যুদ্ধবিগ্রহ চলল তার। মনে মনে হিংসেও হচ্ছে, তবে মুখে প্রকাশনা না চালিয়ে কিছুক্ষণ গম্ভীর মুখে চেয়ে হুট করেই প্রতিক্রিয়া পরিবর্তন করে। সহমত সূচক চোখ মারল। বান্ধবীর আশকারা পেয়ে পুনরায় দোলা দৃষ্টি ফেলে কয়েক কদম দূরত্বে দাঁড়িয়ে থাকা সুপুরুষটির দিকে। পাখির মতো চঞ্চলতা ভাবভঙ্গিতে, অথচ এক দেখায় ঘায়েল হয়ে যাওয়ার মতো সুদর্শন। চলন বলন আকর্ষণ করছে ভীষণ। এয়ারপোর্টের অ্যারাইভাল টার্মিনালে হাতে সাদা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে নাবিল। খানিক পর পর ঘাড় বাঁকিয়ে কাকে যেন খুঁজছে। সাথে সাগর। হাতের কাগজে লাল রঙের মার্কার পেনের কালিতে বড় বড় ইংরাজি অক্ষরে লেখা, নিলয় বেবি, নাবিল ইজ হেয়ার। হাত ঘড়িটায় চোখ বুলিয়ে পুনরায় গেটের দিকে চাইল। অপরিচিত এত লোকমুখের ভিড়ে নিলয় ভাইয়ের দেখা নেই, অথচ এতক্ষণে তার এসে পড়ার কথা। বিরক্তিতে কপাল কুঁচকে এলো। আশেপাশে চেয়ে কত রকমেরই গল্প না দেখছে। কেউ প্রিয়জনকে বিদায় দেওয়ার শোকে নাক টেনে ফুঁপিয়ে কাঁদছে, তো কেউ আবার কাছের মানুষকে কাছে পাওয়ার আনন্দে প্রবল উত্তেজনা নিয়ে অপেক্ষার প্রহর গুনছে। কিন্তু ভাই কোথায়? নাবিলের বেবিটা কোথায়? এক্সকিউজ মি। অপরিচিত নারী কণ্ঠে চেতনার ব্যাঘাত ঘটে। নাবিল কৌতূহলবশত পাশ ফিরে চায়। অল্প বয়সী এক তরুণী ভীষণ বিনয়ী দৃষ্টিতে চেয়ে আছে ওর পানে। ঠোঁটে অজানা হাসি। বেশভূষায় অতিরিক্ত মডার্ন ধাঁচের। কপালে ভাঁজ ফেলে নাবিল। পাশে এত খালি জায়গা পড়ে থাকতেও মেয়েটার এমন ঘ্যাসে দাঁড়ানোর অর্থ বোধগম্য হলো না। জি বলুন। আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? মানে আপনার শুভাকাঙ্ক্ষী কেউ আসবে? আমার ভাই আসবে। নাবিলের সহজ কণ্ঠ। কিছু মনে না করলে আমি কি আপনার পাশে, আই মিন ওখানটা দাঁড়াতে পারি? আমারও ফ্রেন্ড আসবে ইউএসএ থেকে। একা একা দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, মনটাও ভালো নেই। আমরা চাইলে কথা বলতে পারি যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত লোকেরা আসে। আই হোপ আপনি মাইন্ড করছেন না তো? নাবিল মনে মনে বিরক্ত হয়। উপরে উপরে তাচ্ছিল্য করে হাসে। এসব এসে অভ্যস্ত। এদের সাইকোলজি বোঝা খুব কঠিন নয়। অ্যাটেনশন শিক করতে চাইছে মেয়েটা। চোখ দুটোই বলে দিচ্ছে তা। মনে মনে প্রবল রাগ জমলেও চেপে গেল সেসব। মেয়েটা যে আকার ইঙ্গিতে ওকেই লোভাতুর দৃষ্টিতে দেখছিল, তখন থেকে তা একই ঠিক স্পষ্ট হলো। এমন কত কত ব্যক্তিত্বহীন রমণীরা যে তাদের একাকিত্বের গল্প বলে সহানুভূতির নিত্য আসন সেভাবে ভোলার অবকাশ নেই। অতি কুৎসিত পদ্ধতি তাদের। তবে অসহ্য লাগে তার। নারী জাতির এমন নোংরা অধঃপতন বড়ই দৃষ্টিকটু। তার ঘরেও তো মা নামক একজন নারী আছে। আছে খালা, মামি, চাচি, কাজিন বোনেরা। এদেরকে তো কখনোই এমন করতে দেখেনি নাবিল। আধুনিকতার নামে এই সমাজের বেহায়াপনা মোটেও প্রশংসনীয় নয়। এতে তাদের সম্মানের জায়গাটুকু ক্ষীণ হয়, নষ্ট হয় কোমলতা। মেয়েটা উত্তরের আশায় চেয়ে দাঁত বের করে কেমন লাজুক ভঙ্গিতে হাসল। নাবিল বিরক্তিতে কপাল কুঁচকায়। অসহ্য লাগছে সেই হাসি। মনে মনে বলে, ছেঁচড়া ছেঁচড়া শ্বশুরাব্বালা কি তোর? নাতি নাতনিদের মুখ দেখার আবদার করেছি? এমন ভেবলির মতো আকামের শরম পাওয়ার কি আছে? নাবিল ভ্রু জড়ায়।
খানিক দূরত্ব টেনে মেকি হেসে দৃঢ় গলায় বলে, দাঁড়িয়েই যখন পড়েছেন তখন আর সভ্যতা দেখিয়ে পারমিশন চাওয়ার প্রয়োজন দেখছি না। আমার বাপের ব্যক্তিগত সম্পত্তি হলে না হয় নাকচ করার উপায় থাকতো, যেহেতু সাইনেজে বড় করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখা, তাই আর চাইলেও আপনাকে কিছু নগ্নতেতো কথা শোনাতে পারবো না। তবে অনুরোধ করতে পারি, আম্মাজান আর বউজান ব্যতীত বাদবাকি সকল নারী সঙ্গে অ্যালার্জি আছে। সরে যেতে বলছি না, তবে নিরাপদ দূরত্ব মেপে দাঁড়াতে পারেন। মেয়েটা চরম অসন্তুষ্ট হয়, সাথে অবাকও। আপনি ম্যারিড? নাবিল মাথা উপর নিচ করে। জি, নির্ভেজাল বিয়ে। রাজ্যের অসন্তুষ্টি চোখে মুখে তার, সাথে ব্যথিত হয় হৃদয়। ম্যারিড তো কি হয়েছে? আমি তো আর আপনার কোলে চড়ে বসছি না, পাশে দাঁড়িয়েছি। এইটুকুতেই মহাভারত অশুদ্ধর কথা না? নাবিল চোরের মতো ফিসফিস করে বলে, এই যে সাথে একটা গোয়েন্দা দেখছেন, সম্পর্কে সে আমার শালা, কাজ কারবারও একেবারে শালার মতোই। পরনারীর সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছি শুনলে বোনের কানে লাগাবে। এসব শুনলে তার শ্রদ্ধেয় বোন ওরফে আমার সুইট 16 বউ আমাকে মারবে, রাতে ঘরে ঢুকতে দিবে না। আপনার কারণে একজন অবলা নববিবাহিত পুরুষ ঘরের বাইরে রাত কাটাবে, ব্যাপারটা কেমন মানবতা বিরোধী কাজ হয়ে যায় না? সুইট 16 মানে আপনার ওয়াইফের বয়স 16? জি। মস্করা করছেন? জি না, বউ নিয়ে কখনোই মস্করা করি না। কেবল এই এক জায়গাতেই আমি সক্রেটিস কিংবা আইনস্টাইন লেভেলের সিরিয়াস। একটা 16 বছরের মেয়ে বিয়ের বুঝে কি? সে তো যখন বিয়ে করেছিলাম তখন 16 ছিল, এখন 19। আদর করে বলি 16। তবে ঠিকই ধরেছেন, প্রথম কিছুই বুঝতো না, বড্ড জ্বালাতন করতো। আদর্শ লিপির মতো করে ধরে ধরে শেখাতে হয়েছে। বলা যায় বউকে কোলে পিঠে করে বড় করেছি। এখন সে মাশাআল্লাহ সবই বুঝে, এমনকি আমাকেও বোঝায়। ছাত্রী থেকে শিক্ষিকা, নাবালিকা থেকে সাবালিকা হয়ে ওঠার হিরণ্ময় প্রমোশন, সবই অভিজ্ঞতা ব্যাপার, বুঝলেন? মেয়েটা নাক মুখ বাঁকিয়ে আগাগোড়া চাইল। দেখেই বোঝা যাচ্ছে অপ্রত্যাশিত উত্তরে দারুণ বিরক্ত সে, সমান তালে দুঃখী। এত সুদর্শন ছেলে কিনা এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো? পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? সাগর এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখল, মনে মনে গগন কাঁপিয়ে হাসলেও ভাইয়ের অভিনয়কে রিয়ালিস্টিক করার জন্য নির্লিপ্ত রইল। মেয়েটা যেতেই দমিয়ে রাখা হাসি প্রকাশ্যে এনে বলে, আমাকে সত্যি সত্যি শালা বানিয়ে ফেললে আপত্তি করবো না, দুলাভাই হিসেবে খাসা আছো। নাবিল বাঁকা চোখে চেয়ে বিশ্বজয় করা হাসলো। তোকে আবার ভবিষ্যৎ বইয়ের পাতানো ভাই বানিয়ে ফেলবো, যা, শালা হিসেবে তুইও খাসা। সাগর মুখ বাঁকায়, মুখে বিরক্তি নিয়ে মিনমিন করে বলে, আমার কি বোনের ঠাড়া পড়ছে? পাতানো ভাই হতে যাবো কোন দুঃখে? পরের মতো বোনটারে চোখে লাগে না তোমার? কিন্তু মুখে বলল। আছে নাকি কেউ? নাবিল মাথায় চাটি মারল। থাকলেও কেন তোকে বলতে যাব, লাভ গুরু সাজিস? সাগর মাথা ডলতে ডলতে বলে, শোনো ভাই, আমাদের মতো অল ইন ওয়ান ভাই বাদার থাকলে প্রেম প্রণয়ের সুবিধা ভালো। প্রেমিকার ভাই বানিয়ে শালা সার্ভিস নেওয়া যায়, ডোন্ট আন্ডারস্টিমেট। প্রেম প্রণয় শুরু করলে কোনো শালার সার্ভিসের অপেক্ষায় থাকবো মনে হয়? সোজা কাজী অফিস থেকে বাসর ঘরে। কোন প্রেমিকার চর্চা হচ্ছে, প্রেমিক পুরুষ? কাঁধে কারোর হাতে স্পষ্ট বুঝতেই নাবিল ফট করে ফিরে চাইল। আগন্তুক ঠোঁট কামড়ে হাসছে মিটিমিটি, পরনে কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরা, চুলগুলো পরিপাটি করে পিছন দিকে গুছিয়ে রাখা, চোখে কালো সানগ্লাস, মুখে স্বভাবসুলভ সহজ হাসি, শ্যামবর্ণ মুখের বিপুল সজেজতা, আভিজাত্য ভাব লেপ্টে আছে সারা মুখে। খোঁচা খোঁচা চাপদাড়িগুলো অল্প স্বল্প ছাঁটাই করা, হাতে কালো সিলভার কালারের ঘড়ি। নাবিল চোখ বড় বড় করল। নাবিলের মতিগড়ি বুঝতে পেরে নিলয় তড়িগড়ি করে সরে দাঁড়ায়। নাবিল তবুও ছাড় দিল না, এক ঝটকায় জড়িয়ে ধরল ওকে, ছোট্ট শিশুর মতো শক্ত করে ধরল। ব্রো, বেবি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমার জন্য পরাণ পুরল না ভাই তোমার? নিলয় ওর ধরার ধরনে পিছনে পড়ে যেতে নিলেও সামনে নিল নিজেকে। স্যার হারামি, মানুষ উল্টাপাল্টা মনে করবে, আমি তো তোর প্রেমিকা না। নাবিল ফট করে ছেড়ে সরু চোখে চাইল। তুমি তো আমার প্রথম প্রেমিকা। কিছু মনে করার ভঙ্গিতে পুনরায় বলে, এতক্ষণ যা যা বলেছিলাম শুনে ফেলেছো সব? A to Z? নাবিল সাগরের পানে অসহায় মুখ করে চাইল। তোকে শালা বানাতে গিয়ে আমার পুরনো প্রেমিকা হারাতে বসবো মনে হচ্ছে। নিলয় ফিক করে হেসে ফেলল, কাঁধে হাত রাখলো ওর, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কেমন আছিস ভাই তুই?
নাবিল ভিতরের অস্থিরতা লুকানোর পায়তারা করছে, মুখে কৃত্রিম দুষ্টুমি টেনে বলে, খারাপ থাকার দোয়া করো নাকি? তুমি নাই বলে দেবদাস হয়ে যাব ভাবনা কেমনে? নাবিল অলওয়েজ বিন্দাস থাকে। নাবিল গাড়ির জানলার দিকে মাথা করে নিলয়ের হাঁটুতে পা দুটো রেখে বাচ্চা সুলভ ভঙ্গিতে ফোনে গেম খেলছে। নিলয় সেদিকে এক পলক চায়। তার ছোট্ট কিশোর নাবিলটা আজ প্রাপ্তবয়স্ক যুবক। ভাই ভাই বলে ডাকা দস্যি ছেলেটার বাহ্যিক অস্থিরতা একই রকম দেখালেও কোথাও কোথাও একটা ফাঁকা ব্যাপার রয়ে গিয়েছে। কোথাও কিছু একটা নেই নেই লাগছে। কি নেই? পরিবর্তনটা কিসের? দুরন্ত শৈশব, রমনায় গাছতলার বাদামের আড্ডা, একই স্কুলে পড়ার সুবাদে স্কুল পালানোর দিনগুলো, আর নাকি জুম্মার দিনে নামাজের পর রকিম ভাইয়ের দোকানের তেহারি, নাকি একটা হারিয়ে যাওয়া প্রাণবন্ত বয়স? কোনোটা নেই। বয়সে 3 বছরের বড় নিলয়, তবে একত্রে দাঁড়ালে বয়সের ফারাক বোঝার উপায় নেই। দুজনকে দেখতে প্রায় একই রকম লাগে, চেহারায় খুব মিল। একসাথে কোথাও গেলে কেউ কেউ এক মায়ের পেটের 2 ভাই ভেবে বসে থাকে। নিলয়ের গায়ের রংটা একটু শ্যামবর্ণ, যদিও এই রংটাই ওকে মানায়। তুলনামূলকভাবে নাবিলের গায়ের রং অনেকটা উজ্জ্বল, তবে লম্বায় দুইজনই 6 ফিট 2 ইঞ্চি। বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে কি না তোদের? নাবিল ফোন থেকে মুখ তুলে তীক্ষ্ণ চোখে চাইল। কথার অর্থ বুঝতে পেরে হতাশ শ্বাস ফেলে হাত দিয়ে গলায় ছোঁয়ার মতো ইশারা করে বোঝালো, বাড়ি গেলে মামা গলা কাটবে। আমি আসলাম কোন চুল ছিঁড়তে, ভরসা নেই আমার উপর। নাবিল মাথা উপর নিচ করে। কালকেই নীরাকে নিয়ে ঢাকায় রওনা হবি। এতদিন বাইরে থাকাটা মানুষ ভালো চোখে দেখবে না। মামার খুব বাড়ার আগেই কনভিন্স করতে হবে। তোদেরকে বাড়িতে নিয়ে তারপর মীরার ব্যবস্থা করতে হবে। প্ল্যান আছে আগামী কয়েকদিনের মধ্যে মীরার শ্বশুর বাড়িতে একটা চক্কর দিয়ে আসা। নাবিল তীক্ষ্ণ চোখে চায়। মীরাকে নিয়ে প্যারা খেও না, যা খেল দেখালো বাপরে। তবে জামাই একটা পাইছে, গ্রিন ফ্ল্যাগ। একদিন না একদিন ঠিকই মানবে হিটলার মামা। নিলয় হেসে মাথা ঝাঁকায়। সেদিন বিয়েটা করে ফেললে মন্দ হতো না, কি বলো? সন্ন্যাসীর মতো দৌড়ঝাঁপ আর ভাল লাগে না। তোর মতো গরুর সাথে নীরার বিয়ে না হয়ে ভালোই হয়েছে। নীরাকে আমরা দেখে শুনে ভালো ছেলের কাছে বিয়ে দেবো। নাবিল হুহা করে হাসে। আমাকে অবজ্ঞা করলে তোমাদের আদরের ভেলকির কপালে গরুই জুটবে, মিলিয়ে নিও। নিলয় রাগে না, রং উত্তরে ওর কাঁধে হাত রেখে হাসে। হাসিতে শব্দ নেই, আছে চমৎকার আকর্ষণ শক্তি। ভাই তুমি এমনি হাসবা না। ছেলেদের হাসি সুন্দর হওয়া ঘোর অন্যায়। মেয়ে না হইতে পারায় আফসোস লাগে। পরাণ যায় জ্বলিয়া টাইপ দাউ দাউ হিংসাও হয়। নিলয় গরম চোখে চাইল। নাবিল ঠোঁট টিপে হাসি সংবরণ করার চেষ্টা করে বলে, বিয়ে করো ভাই। নিলয় শুনেও শুনল না। নাবিল ক্যাঙ্গারুর মতো লাফিয়ে উঠে অনুনয়ের স্বরে পুনরায় বলে, একটা করো। নিলয় কপালে ভাঁজ ফেলে চাইল। নাবিলের মুখভঙ্গি অত্যন্ত সিরিয়াস ধাঁচের, যেন বিরাট সুপুরুষ দিয়ে ভাইয়ের জীবন ধন্য করতে যাচ্ছে। তুই কয়টা করবি? এভাবে লোক দিবা না বিগ ব্রো, চরিত্রহীন মনে হয়। 4টার বেশি একটাও করবো না, তোমার বউয়ের কসম। শুধু 4টা। আই ওয়াজ এক্সেপ্ট মোর। নাবিল চিন্তায় পড়ল, কৃত্রিম উদ্বিগ্ন স্বরে বলল, এত সতীন দেখলে তুমি সইতে পারবে? দুঃখ হবে না? নিলয় চোখ গরম করে চায়। দুম করে লাথি কষল ওর কোমরে। নাবিল হাসতে হাসতে শীতে হেলান দেয়। বেশ কিছুক্ষণ নীরবতা। হঠাৎ শান্ত করে তাকায় নাবিল। বলে ফেলো কিছু বলতে ইচ্ছে হলে। আমার চোখের ভাষা দেখছি, এখনো ভালোই বুঝো। নিলয় না চেয়ে হাসে। নাবিল সময় নিয়ে শ্বাস ফেলে। কাউকে আজকাল বেহুদাই খুব বেশি মিস করি ভাই। মিস বলতে এক মুহূর্তের দূরত্বও সহ্য হয় না, যেমন এখন হচ্ছে না। একটা ছোট্ট সর্বনাশী মুখ ইদানিং আমাকে খুব জ্বালাচ্ছে। একদিন এমনকি কয়েক ঘন্টাও তাকে না দেখলে পাগল পাগল লাগে। প্রাণটা যুদ্ধ বিগ্রহ করে বেরিয়ে আসতে চায়। আমার মনে হয় ও আমাকে বশ করেছে ভাই, তাবিজ করেছে। কি যেন লাগে, কেমন কেমন লাগে একটা। ইটস হার্ড টু এক্সপ্লেইন। মেবি আই এম লস্টিং মাই সেলফ ইন হার আইজ। ধীরে ধীরে একজোড়া মলিন চোখে স্বেচ্ছায় নিজেকে হারাচ্ছি। নিলয়ের দৃষ্টি শান্ত, ঠোঁটে উচ্ছ্বাস করে হাসি। চিন্তার বিষয়। নাম কি? নাবিল মাথি ঝুঁকায়, দৃষ্টি এলোমেলো রেখে শূন্য চায়। বলবো, শুধু একটা সুযোগের অপেক্ষা। তার দিক থেকে অনুভূতিটা একই রকম মনে হলে সেও আমায় এই একই উন্মাদনা নিয়ে চায়, বুঝলেই বলে দেব। তাকেও, তোমাদেরকেও। নিলয় চোখ ঘুরিয়ে চায়।
ওয়ান সাইডেড। নাবিল কেমন করে একটা হাসি। But she influenced me to love her first. She forced me, bhai. I need her very badly. নিলয় রহস্য করে হাসি। পাখি হাতছাড়া হওয়ার আগেই বিয়ে করে ফেল। আমি আছি তোর সাথে। আদায় করে নিতে না জানলে প্রতিযোগী বাড়বে, ছিনিয়ে নেওয়ার লোক ছাড়বে। প্রিয় কিছু হারানোর ভীষণ ব্যথায় হারাতে দিস না। শেষের বাক্যটা জপার সময় নিলয়ের কণ্ঠে কি যেন একটা ছিল, বোধহয় প্রিয় মানুষ হারানোর তীব্র যন্ত্রণা। ভার্সিটির করিডরে দাঁড়িয়ে আছে বর্ষা, প্রাণবন্ত ভাবটা আর নেই তার মধ্যে। চারদিকটা আজকাল কেমন জনবিহীন শূন্য লাগে, কোথাও একটি স্বস্তি মিলবার অবকাশ নেই। পৃথিবীটায় বহুদিন ধরে বহু দোটানার জনজীর্ণ, ঝাপসা লাগে সব। মনের মধ্যে হাজারটা উচাতন, হাজারো প্রশ্ন, কাকে শুধাবে সেসব? বিনা অনুমতিতে চোখের কোঠর পার করা পানিটুকু মুছে ফোনের স্ক্রিনটা অন করলো। ওয়ালপেপারে চোখ বুলিয়ে ম্লান হাসলো। কেমন নেশা ধরানো মায়ায় চাউনি নিয়ে চেয়ে আছে লোকটা, দৃষ্টিতে কেবলই অপ্রতিরোধ্যতা। ছবিটা বর্ষা তুলেছিল দাদির 40-এর দিন। সেদিনও নাবিল ভাইয়ের পরনে সাদা পাঞ্জাবি, রংটা তাকে খুব মানায়। ছাদের প্যান্ডেলে গেস্টদের খাবার বাড়ার মুহূর্তে চুপিসারে ছবিটা তুলেছিল বর্ষা। ওকে ছাদের দরজা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নাবিল বলেছিল, এদিক ওদিক না ঘুরে বসে পড়লেই তো পারো। আমি এত লোকের ভিড়ে খেতে পারবো না ভাইয়া, ঘরে পাঠিয়ে দিব। পরে খাবো। পরে আবার কি? বেলা কত হলো খেয়াল আছে? বাড়ি ভর্তি কত লোক, ঘোরাঘুরি করো না। ঘরে যাও, কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আরাম করে খাও। একবার ঈদের দিন বিকেলে আসলেন নাবিল ভাই। যদিও তারপর থেকে প্রতিবারই ঈদের দিন বিকেলে তিনি আসেন দাদুকে দেখতে, তবে সেই দিন ছিল প্রথম। বর্ষা কেবলই রেডি হচ্ছিল বান্ধবীদের সাথে ঘুরতে বের হবে বলে। নিচে নেবেই ঈদের চারটাকে সেদিন বিকালে দেখা। সবুজ রঙের একটা পাঞ্জাবি পরেছিলেন তিনি। নিচে নামতেই অজানা কৌতূহলে পা থমকে যায়। নাবিল ভাই উল্টো পিঠ হয়ে বসেছিলেন। পুরুষালী চওড়া পিঠের মালিককে চিনতে অসুবিধা হলো না বর্ষার। বর্ষার জীবনে তুমুল প্রেমের বর্ষণ নামালো সেই মানুষটা সেদিন ফিরে তাকালো মাত্রই বর্ষার পৃথিবী এলোমেলো হয়ে যায়। ওর বুকে তাণ্ডব মাটিয়ে লোকটা সেদিন কত সহস্বরে বলেছিল, আরে বর্ষণ যে, কোথায় যাচ্ছ? মানুষটার সাথে কখনোই 2-1 মিনিটের আলাপন হয় না বর্ষার। টুকরো টুকরো সংলাপ, এতেও প্রাণ খুঁজে পায় মেয়েটা। শরীর বেয়ে শিহরণ বয়ে যায় লোকটার এমন ডাকে। ভীষণ লাজুকতায় মিয়ে যায় মেয়েটা। বর্ষার ধ্যানমগ্নতা কাটে, তবুও প্রশ্নটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। ওর জড়তার কারণ বোধহয় সেদিন আঁচ করতে পেরেছিল শাহিনা। ওর হয়ে তিনি উত্তর করেন, বান্ধবীদের সাথে টাউন হলের দিকে ঘুরতে যাবে মনে হয়। কিরে, সেখানেই যাবি তো? বর্ষা বড়মার দিকে চাইল, পরিবর্তে দেখলো জলজল করতে থাকা এক টুকরো আশার আলো। বড়মা যদি সেদিন জানতেন পৃথিবীর সব নিয়ম বাড়ির বড়রা পাল্টাতে জানে না, সব স্বপ্ন চাইলেই পূরণ হয় না, তবে বোধহয় সেদিন অমন কোমল দৃষ্টিতে আশা দেখাতেন না। বড়মাটা বড্ড বোকা। দীর্ঘশ্বাস ফেলে বর্ষা। অস্থির লাগছে খুব। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে কি মনে করে ডায়াল করলো বাড়িতে নীরার ফোনে। হ্যালো নীরা, কি করছো? নীরা একা একা বোর হচ্ছিল। বর্ষার ফোন পেয়ে চমকায়। তোমার বাগানে সময় কাটিয়ে আসলাম। এত রকমের ফুল গাছ কোথায় পেলে? বর্ষা হাসি। আরও ছিল, অযত্নে মরে গিয়েছে। আচ্ছা শোনো না, একটা কথা বলার ছিল। বলো। কিছু খাবে তুমি? আমি কিছুক্ষণ পর বাসে থেকে বাসায় ফিরবো। কিছু খেতে ইচ্ছে হচ্ছে বলো। কিছু খাবো না আমি, তুমি সোজা বাসায় আসো, আমার একা একা বোর লাগছে। বেশ কিছুক্ষণ নীরবতা। বর্ষার ভয় হচ্ছে সত্যটা বলতে যদি ভুল বোঝে নীরা। নীরা, আমি বোধহয় নাবিল ভাইয়ের মতো কাউকে একটা দেখলাম ধর্মসাগরের দিকে, সাথে একটা মেয়েও ছিল। আমি নিশ্চিত না ওটা উনি কিনা, তবে পেছন থেকে দেখে এমনটাই মনে হলো। ওনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি জানো এই বিষয়ে? নীরা বিভ্রান্ত হয়। এমন লুকোচুরি টাইপ প্রেম করার মতো মানুষ তো নাবিল ভাই না। তুমি শিওর ওনাকে দেখেছো? আমি তাকে যতদূর জানি আজ অবধি একটাও প্রেম করেনি। করলেও লুকিয়ে রাখার মতো ছেলে নাবিল ভাই নয়। এমনটাই হয়তো মনে হলো। নীরা চিন্তায় পড়ে, তবু আত্মবিশ্বাসী স্বরে বলে, ফুপ্পি তার ছেলেকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। কোনো সম্পর্ক থাকলেও সেটা লুকানোর মতো
স্ট্রিক্ট পরিবেশ নাবিল ভাইয়ের নেই। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। বর্ষা আমতা আমতা করে। ও তাহলে বোধহয় ভুল দেখেছি। এরকম দেখতে পৃথিবীতে তো অনেক মানুষই থাকতে পারে। আমি বোধহয় তাদেরই একজনকে দেখেছি। ঠিক আছে, আমি চলে আসবো তাড়াতাড়ি, রাখছি। বর্ষার ঠোঁটে বিমোহিত হাসি। নাবিল ভাইয়ের গার্লফ্রেন্ড সম্পর্কে নীরার সহজ প্রতিক্রিয়াই বর্ষাকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আর কোনো ব্যারিকেড রইল না। তবে তোমাকে ভালোবাসতে বাসতে এই আকাশ আমার কাছে আসে, আলপোষ পর্বতমালা উঠে ঘরে আসে, ভূমধ্য সাগরের তলদেশে বসতি বানায়। এই তোমাকে ভালোবাসতে বাসতে আমি পৃথিবীতে সুস্থ করে তুলি। আবেগী ধরণীতলের এক নির্লিপ্ত মানবী হয়ে বেঁচে থাকাটা বড়ই আফসোসের। প্রণয়ের শহরে কাউকে বুক ভাঙা কান্না নিয়ে না যাওয়াটাও আফসোসের। গানের সুরে থাকা ভালোবাসছি, চিঠির পাতায় মনের গভীরে বছরের পর লিখে যাচ্ছি আমি তাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা ঠিক ভালোবাসার মতো উপলব্ধি করা যাচ্ছে না। এই ভালোবাসাটা যে হৃদয় মাঝারে সমুদ্র আছড়ে পড়ার মতো ভালোবাসা হওয়া চাই, ধ্বংসত্যাগ প্রেমের মতো সুতীব্র, দুনিয়া এফোর ওপর করে ফেলার মতো হওয়া চাই, দিবারাত্রি মনে গহীনে প্রেমানন্দল হওয়া চাই। নিঃশ্বাস পৃথিবী থেকে মুছে গেলেও যেন লোকমুখে প্রচলন থাকে সে প্রেমের। না হোক রোমিও জুলিয়েট কিংবা মমতাজ শাহনাজ, পৃথিবীর এক কোণা অবহেলিত পড়ে থাকা তুচ্ছ প্রেম হোক, তবুও হোক একটা প্রেমের মতো প্রেম, একটা ভালোবাসার মতো ভালোবাসা, আঁচলে শক্ত করে বেঁধে রাখার মতো অধিকার হওয়া চাই সেই প্রেমে। কিন্তু আফসোস, নীরা সেসব তুমুল উষ্ণ অনুভূতির দেখা পায়নি আজও। তবে প্রত্যাশা এমন একটা প্রেম নীরারও হোক। নিলয় ভাই নীরা একদিন পৃথিবীর সকল নারী সুলভ আবেগ ঢেলে ভালোবাসবে। লোকটার উপস্থিতি, তার তীক্ষ্ণ শান্ত চাওয়া একদিন ঘুম হারাম করবে নীরার নারীমণির। সেদিন শূন্য আকাশে চাঁদ আর তারারা খেলা করবে। মনের বেরঙিল ফুলটার গায়ে লাল নীল রং আসবে। পৃথিবীর সমস্ত কুয়াশা ভেদ করে উন্মুক্ত হবে এক অষ্টাদশীর কিশোর জীবনের প্রেম। ছন্দবদ্ধভাবে এসব প্রাণোচ্ছল অনুভূতি প্রকাশ করাও দিন আসবে। প্রবল আনন্দ নিয়ে খেলা করবে ভ্রমর। সেদিন মহাদেব সাহার সুরে গর্ব করে নীরাও আবৃত করবে, তোমাকে ভালোবাসতে বাসতে এই আকাশ আমার কাছে আসে। বই পড়ছিল নীরা, চমৎকার উপন্যাসের বই। ঘটনা প্রায় শেষের পথে, গল্পের ক্লাইম্যাক্স এসেছে। মেসেজের আওয়াজে ফোনটা ভাইব্রেট হয়। নীরা বিরক্ত হয়। সুন্দর একটা মুহূর্তে ব্যাঘাত। কি করছেন মিস মর্জিনা? নীরা মেসেজ দেখে ভুরু বাঁকায়। নাবিলের নাম্বার থেকে আসা মেসেজ। অবাক কাণ্ড, সকাল সকাল কাউকে কিছু না বলে দুম করে বেরিয়ে গেল। দিন না পেরোতেই আবার মেসেজ করে খোঁজ নিচ্ছে। বাহ, অদ্ভুত পরিবর্তন কন্ডাক্টর, ইন্টারেস্টিং। নীরা প্রত্যুত্তর বদলে পাল্টা প্রশ্ন করে, আছো কোথায়? কাকে না জানিয়ে ভূতগ্রস্তের মতো দুম করে নাই হয়ে যাওয়ার কাহিনী কি? প্রেমিকার সঙ্গে ডেটে গেলে বুঝি? অপর প্রান্ত থেকে তাৎক্ষণিক জবাব আসে, আমাকে নিয়ে এত উদ্বিগ্নতা ভালোই দেখছি। কৌতূহল থাকলে বলো, নেক্সট থেকে না হয় বলে বলে সব কিছু করবো। কোনো প্রয়োজন নেই, এক আনাও কৌতূহল নেই তোমাকে নিয়ে। সাথে মুখ পাকানো ইমোজি। 1 আনা নাকি 16 আনা সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, কাজের কথা শোনো, একটা সেলফি তুলে পাঠাতো। কাট ছাট লাগবে না, এখন যেভাবে আছিস ওভাবেই। নীরা বিভ্রান্তি নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে মেসেজটার দিকে। অনাকাঙ্ক্ষিত আবদার। ইদানিং এমন অদ্ভুত অদ্ভুত কাজ একটু বেশি করছে। হলো কি লোকটার? কি হলো? এখনো বসে আছিস কেন? ভাব দেখাচ্ছিস? একটা ছবি চেয়েছি বলে খুব দাম বেড়ে গেল? নীরা গর্জে ওঠে, তোমাকে ছবি দিতে যাব কোন দুঃখে? তোকে আকামের দুঃখ পেতে বলেছে কে? ভেটকি মাছের মতো ভেটকি মেরেই দে। আমার ছবি দিয়ে কি কাজ? কিডন্যাপারদের দেব। একটা ভালো মেয়ে পাচারকারী চক্রের সন্ধান পেয়েছি। অতি অকেজো বস্তু হয়ে পৃথিবীতে পড়ে আছিস খামোখা, তাই সিদ্ধান্ত নিলাম বেঁচে দিই। নীরা জবাব দেয় না, রাগে ফুঁসছে সে। নাবিলও আবার মেসেজ পাঠায়, হ্যালো ম্যাডাম, মোটেও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।